মূল্যস্ফীতির কারণে বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। ডলার সংকটের চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে শিল্পের উৎপাদনও কম হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হলো নতুন অর্থ বছর। অর্থনীতিবিদরা বলছেন, নতুন অর্থ বছরে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিতে হবে নীতি নির্ধারকদের। বছর জুড়ে মূল্যস্ফীতি ছিল ৯% উপরে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, প্রত্যাশার চেয়ে কম প্রবাসী আয়, রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি, নেতিবাচক আমদানি প্রবৃদ্ধি এবং ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ, এমন নানা উদ্বেগের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩-২৪ অর্থবছর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার বাড়িয়ে কঠোর মুদ্রানীতি নিলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেমন সফলতা পায়নি। সরকারের ব্যয় মেটানোর জন্য টাকা ছাপানো যাবে না, এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে ব্যাংকগুলোকে তারল্য সংকটের নাম করে তাদেরকে উদ্ধার কার্যের নামে টাকা ছাপিয়ে যে তারল্য সহযোগিতা দেওয়া হচ্ছে, সেটা টাকা ছাপানোরই সমতুল্য এবং এটাও কিন্তু টাইট মনিটারি পলিসিকে সিরিয়াসলি আন্ডারমাইন করছে। গত অর্থবছর জুড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ ছিল। আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী ন্যূনতম রিজার্ভ ধরে রাখতেও ব্যর্থ হয় বাংলাদেশ ব্যাংক। গেল অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানি প্রবৃদ্ধি নেতিবাচক ছিল। মে পর্যন্ত রপ্তানি বেড়েছে মাত্র ২.০১%, প্রবাসী আয় বেড়েছে ১০%। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৯%-এর আশপাশে ঘোরাফেরা করেছে। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। সুদের হার যদি ১৩.৫-১৪%-এর উপরে চলে যায়, তখন সেটা আসলে যেহেতু ব্যবসায়ীদের পক্ষে আসলে সাস্টেনেবল না, এটা একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করবে। যেই কারণে আমরা মনে করি যে ইন্টারেস্ট রেট একটা পর্যায়ের উপরে চলে গেলে আমাদের হয়তো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থেকে ঘুরে অন্য পথে হাঁটার প্রয়োজন পড়বে। নতুন অর্থবছরে বিনিয়োগ চাঙ্গা না হলে কর্মসংস্থান তৈরি করা কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে জ্বালানি সংকট দূর করার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। যারা মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কার্যকর কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন কিনা? আপনার পরামর্শকে কোনো জায়গায় কি ঘাটতি দেখছেন? ধন্যবাদ। প্রথমত বলবো যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা দেখেছি যে গত ৩ মাস আগ পর্যন্ত, ৩ মাস আগ পর্যন্ত সরকারের যে নীতিগুলো ছিল সেটা কিন্তু মূল্যস্ফীতিকে টার্গেট করেনি, সেটা ছিল প্রবৃদ্ধিকে টার্গেট করা। অর্থাৎ ৯-৬ ইন্টারেস্ট রেটকে কমিয়ে রাখা ছিল, এক্সচেঞ্জ রেটকে বেঁধে রাখা ছিল, ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তারা ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে, বুমেরাং হয়ে আসছে। অর্থাৎ মূল্যস্ফীতি তো কমেই নাই, সরবরাহ বাড়ে নাই, বিনিয়োগও বাড়ে নাই। যাই হোক, পরবর্তীতে সরকার সেটা রিয়েলাইজ করেছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি হারিয়ে ফেলি তাহলে কখনোই সেই দেশে বিনিয়োগ হবে না। কাজে আমাকে প্রথম এবং যেটাই হচ্ছে সর্বোত্তম উপায় হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, ব্যালেন্স অফ পেমেন্ট, রিজার্ভ, এগুলোকে বাড়াতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি কমাতে হবে, এগুলো করতে হবে। সেই উদ্দেশ্যে একটা ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বেশি এফেক্টিভ, সেটা হচ্ছে মনিটারি পলিসি। পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংক সেটা করেছে, দেরিতে হয়েছে, বাট বাংলাদেশ ব্যাংক মে মাস থেকে সেই পথে হাঁটছে। ফলে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সত্যি কথা। হ্যাঁ, বিজনেসের একটু কষ্ট হবে, সত্যি কথা, কিন্তু আমাকে কষ্টটা স্বীকার করে নিতে হবে বৃহত্তর স্বার্থে, বিজনেসের স্বার্থে, টেকসই স্বার্থে, করার স্বার্থে। কাজে আমি মনে করি যে ইনফ্লেশন কমে আসবে, অবশ্যই কমে আসবে, যদি আমরা এই সংকোচনমূলক মুদ্রানীতিকে ধরে রাখতে পারি। কিভাবে ধরে রাখবো? একটা হচ্ছে টাকা ছাপানো যাবে না, সেটা সরকারের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক। এবং ব্যাংকিং খাতের যে দুরবস্থাকে দূর করার জন্য যে তাদের তারল্য সংকট, যদি টাকা ছাপিয়ে তাদেরকে তারল্য দেওয়া হয়, সেটা তো টাকা ছাপানোই হলো, সেটা তো আবার মূল্যস্ফীতিকে উস্কে দেবে। কাজে আমাকে সতর্ক হতে হবে যে আমি কোনোভাবেই এমন কিছু করবো না কেন্দ্রীয় ব্যাংক হিসেবে যেটা আমাকে আমার মূল্যস্ফীতির যে টার্গেট সেখান থেকে আমাকে বিচ্যুত করে। 6.5% বাই আগামী বছরের জুন মাসের মধ্যে অবশ্যই হতে পারে,
আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কি দেখেছি বা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোতে দেখেছি আমরা 11% পর্যন্ত মূল্যস্ফীতি উঠেছিল, সেখান থেকে এটা কমে 2% নেমে এসছে। ইংল্যান্ডে, ইউকেতে সেটা কমে এসছে। আমরা জি কেন পারবো না? আমরা অবশ্যই পারবো, কিন্তু নীতি সঠিক হতে হবে, নীতিকে জি জি কার্যকরভাবে জনাব বাস্তবায়ন মনসুর, করতে আরেকটি হবে। প্রশ্ন আপনার কাছে, যে ডলার এবং জ্বালানি এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় এখন এই মুহূর্তে আসলে কি করণীয়, যেহেতু পরিস্থিতি আমরা মূল্যস্ফীতির কথা বলছিলাম? দেখুন, আমি মনে করি যে সরকার চেষ্টা করছে জ্বালানি আমদানিতে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেমন একটা একটা ঝড় হয়ে কিছু এফএসআরইউ নষ্ট হয়ে গেছে, ফলে আমাদেরকে গ্যাস সরবরাহে ব্যাহত হচ্ছে। কারণ আমরা তো এখন আমদানিকৃত গ্যাসের উপরে কিন্তু আমরা এখন নির্ভরশীল ব্যাপকভাবে। এটা আমাদের আমদানি করতেই হবে। আমদানির জন্য আমাদেরকে এখন মূল্যগুলোকে মোটামুটি ভাবে একটা সামঞ্জস্যকরণ করা হয়ে গেছে। এখন যেটা হলো যে সামঞ্জস্যকরণের মাধ্যমে এবং যে ডেফিসিট গুলো হয়ে গেছে সেই পেমেন্টস গুলোকে শোধ করতে হবে সরকারকে, করে এই খাতটাকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে হবে, যাতে আমরা পর্যাপ্ত গ্যাস আমদানি করতে পারি, পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারি, এবং দেশের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে তাদেরকে কম্পিটিটিভ প্রাইসে বিশ্ব যে দাম সেই দামেই যেন আমরা দিতে পারি, তার চাইতে বেশিও না, কমেও না। আমরা সরকারকে লস নিতে বলছি না, কিন্তু জনগণকে এবং ইন্ডাস্ট্রিকে আমরা যেন অতিরিক্ত চাপের মধ্যে না ফেলি। জি জনাব মনসুর চৌধুরী, যেটা আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে আপনি বলছিলেন যে আমরা আসলে এখন প্রবৃদ্ধির টার্গেট করে এগোচ্ছি, তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে প্রবৃদ্ধিকে টার্গেট করা আসলে কতটুকু যৌক্তিক? আমার ধারণা হচ্ছে এটা একেবারেই অযৌক্তিক। মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা যদি আমরা না আনতে পারি, ওই প্রবৃদ্ধি কখনোই টেকসই হতে পারে না। কাজেই আমাকে তো টেকসই প্রবৃদ্ধি করতে হবে। আমাকে করতে হবে যে আমি একটা 6%, 7%, 8%, 9% যাব। আমি 6% বা 7% করে পরবর্তীতে 5-এ নেমে 4-এ নেমে যাব, সেটা তো কাম্য হতে পারে না। কাজেই এমন ভাবে টেকসই ভাবে করতে হবে যেটা নিশ্চয়ই আমার প্রবৃদ্ধিকে সামনের দিকে আরো উচ্চ মানে নিয়ে যেতে পারে, নিশ্চয়ই সামনের দিকে বিনিয়োগকে বাড়াতে পারে। টেকসই আসলে প্রবৃদ্ধি হবে, সেটি আমাদেরও প্রত্যাশা। অনেক ধন্যবাদ মনসুর চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য। আবারও ভয়াবহ জালিয়াতির শিকার কাস্টমসের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআইকুডা ওয়ার্ল্ড। এবার চট্টগ্রাম কাস্টমস হাউসের এক ডেপুটি কমিশনারের আইডির মাধ্যমে অবৈধভাবে সিগারেট আমদানির ভুয়া এলসি খোলা হয়েছে। গোয়েন্দাদের চেষ্টায় চালান আটক হলেও প্রশ্নের মুখে পড়েছে এসআইকুডার নিরাপত্তা ও 450 কোটি টাকার ব্যয়। 27 জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে মেলে 50 লাখ শলাকা বিদেশি সিগারেট, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। ব্রিফিংয়ে গোয়েন্দারা জানান, শিল্প গ্রুপ হ্যামকো কর্পোরেশনের ব্যবসা নিবন্ধন নম্বর BIN ব্যবহার করে আনা হয় এসব সিগারেট। তবে পরে চট্টগ্রাম কাস্টমস হাউসের অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ তথ্য। কর্মকর্তারা জানান, হ্যামকো গ্রুপের তথ্য ব্যবহার করা হলেও চালানের সঙ্গে সম্পর্ক নেই কোম্পানিটির। বরং কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়ার এসআইকুডা ওয়ার্ল্ডের আইডি পাসওয়ার্ড দিয়ে ভুয়া এলসি খোলা হয়। ওই তারিখে ওই নাম্বারের কোনো এলসি হ্যামকো কর্পোরেশনের নামে ওপেন হয়নি, এবং সবচেয়ে বড় ব্যাপার 2022 সাল থেকে আজকে পর্যন্ত হ্যামকো কর্পোরেশনের কোনো এলসি সিটি ব্যাংক থেকে ওপেনই হয়নি। এটা কাস্টমসের পর্যালোচনা পর্যায়ে আছে। ওনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের চেয়েছেন, আমরা সেটা সার্ভ করছি এবং করছি। কর্মকর্তারা জানান, শুধু নির্ধারিত ব্যক্তি আইডি পাসওয়ার্ড দিয়ে এসআইকুডায় ঢুকতে পারেন। যে আইডি দিয়ে সার্ভার লগইন হবে, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড ওটিপি যাবে। কাস্টমস কর্মকর্তাদের দাবি, মোহাম্মদ জাকারিয়ার আইডি দিয়ে সিগারেট আমদানির এলসি খোলা হলেও মোবাইলে ওটিপি যায়নি। শুধু তাই নয়, সার্ভারে ঢুকতে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাও চট্টগ্রাম কাস্টমস হাউসের নয়। এসব বিষয় উল্লেখ করে এরই মধ্যে এনবিআরকে জালিয়াতির ঘটনা অবহিত করেছেন কাস্টমস কমিশনার। এসআইকুডায় এমন জালিয়াতি নতুন নয়। 2022 সালে এক অতিরিক্ত কমিশনারের আইডি ব্যবহার করে 5 কন্টেইনার মদ খালাস করা হয়। এর আগে অবসরে যাওয়া, এমনকি মৃত কর্মকর্তার আইডি দিয়ে হাজার হাজার কন্টেইনার পণ্য বের করা হয়। কর্মকর্তারা জানান, জালিয়াতি ঠেকাতে 2022 সালে এসআইকুডার উন্নয়নে 450 কোটি টাকা খরচ করে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দ্বিতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে
বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক। ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল, তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইড করে গেছে। এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে। আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব। এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামী চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, 3 নম্বর পয়েন্টে, এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক, মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস। অর্থাৎ আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। আরেকটি জিনিস আপনাদের বলি, এই সমঝোতা স্মারকে 4 নম্বর ধারায় বলা আছে, সুস্পষ্টভাবে বলছে কি, দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শ্যাল বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লজ, রেগুলেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস। অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে। আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে, আলাদা হয়েছে। গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে, কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে। আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব, নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের পোর্টগুলি লাভজনক হবে। আমরা নেপাল থেকে, ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো। এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয়। সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। এবং দেখেন, শুধু এইটি না, আমি আরো কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, সেটাও বলি। এই যে সমুদ্র সীমা, এটা কে জয় করেছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপি জামাত ক্ষমতায় ছিল, কখনো তো উদ্যোগও নেয়নি। ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে, এবং শুধু জয় করে দখলে নেননি, উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন। এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন, চাইনিজ সাবমেরিন এনেছেন। আপনারা জানেন যে ভারতের সাথে চায়নার দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে, তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি। তো এটা কি নতজানু পররাষ্ট্রনীতি বলে এটাকে? আর কিভাবে নতজানু পররাষ্ট্রনীতির সংজ্ঞা আপনি সংজ্ঞায়িত করবেন? তো বিএনপি জামাত তো মানে সাবমেরিন কেনা তো পরের কথা, তারা তো এই আরবিট্রেশনে যে আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি, সমুদ্র সীমা, এটা তো তারা কোনো উদ্যোগই নেয়নি। তারপর আপনি আসেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 15 বছরে
ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছি ভারতের সাথে, আমরা আমাদের স্থল সীমার বিরোধ নিষ্পত্তি করেছি, এবং এই নিষ্পত্তির ফলে একটি কথা অনেকে বলে না, আমাদের যে আয়তন বাংলাদেশে সেখানে 10,500 একর জমি যুক্ত হয়েছে, আমরা লাভবান হয়েছি। এটাকে নতজানু পররাষ্ট্রনীতি বলে? 47 সাল থেকে এই সমস্যায় গিয়েছিল। বাংলাদেশের পুরো আমলে বিএনপি তো কতবার ক্ষমতায় ছিল, কোন উদ্যোগ তারা নিয়েছিল? নিষ্পত্তি করতে পেরেছে? বঙ্গবন্ধু কন্যা শুধু নিষ্পত্তি করেননি, বাংলাদেশকে লাভবান করেছেন। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছাড়া আমি যদি এভাবে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ, ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি। একটু খোঁজ করে দেখেন, বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করতে যে কস্ট পড়ে ডিজেলে, ফার্নেস অয়েলে বা অন্যান্য জ্বালানিতে, তার চেয়ে কম দামে কিন্তু আমরা বিদ্যুৎটা ওখান থেকে আনি, কারণ ওটা গ্যাস ভিত্তিক, এবং ত্রিপুরাতে যে গ্যাস আছে সেই গ্যাসের চাহিদা কম নর্থ ইস্টে। তো আমরা কিন্তু ঠিকই বাংলাদেশের মানুষকে লাভবান করার জন্য বঙ্গবন্ধু কন্যা ভারত থেকে এটা এনেছেন। এই কথাগুলো তারা বলে না। গঙ্গার পানি চুক্তি কে করেছে? বেগম খালেদা জিয়া তো ভুলেই গেছিলেন এই কথা তুলতে। শেখ হাসিনাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন 30 বছরের জন্য। তো শেখ হাসিনাই আজকে নতজানু পররাষ্ট্রনীতি দেখাচ্ছেন। তারপরে দেখেন, ইভেন তিস্তার কথাও যদি বলি, তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি, কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন? কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতকে বলেছে আমরা নেগোশিয়েট করছি, আমরা তুলেছি। বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোনো ফোরামে তুলেছিল? ওরা তো কথাই তুলেনি, তিস্তা নিয়ে তো কোনো বার্গেনিংয়ে যায়নি। আজকে আমরা তো তুলেছি, আমাদের 10টা অ্যাচিভমেন্ট আছে, 2টো হয়তো এখনো আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে। বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তোলেনি, আগামী দিনও তুলবে না। ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে, এবং বিকৃতভাবে, অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে। বিএনপির বরং নতজানু রাজনীতির কতগুলো উদাহরণ আপনাদেরকে দিই। 2014 সালে যখন বিজেপি নির্বাচনে জিতলো, নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন মিষ্টি বিতরণ কারা করেছিল মনে আছে তো? এটা তো আপনাদের গণমাধ্যমে এসেছিল। এটাকে কি বলে? বিএনপির এত খুশি কেন মিষ্টি বিতরণ? নতজানু এটাকে বলে না তো কোনটাকে বলে? আচ্ছা, এবার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই, এটাকে কি বলে? বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নতজানু? তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই? কোন ডকুমেন্ট দেখাতে পারবেন, রিটেন কোন মিটিং মিনিটস, যে একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল? আনা তো দূরের কথা। তো যে তুলেই না, সে আজকে সমালোচনা করে কোন মুখে? আর আমরা তো এটাও জানি, ভারতকে গ্যাস দেওয়ার মুচলেকা দিয়ে তারপর 2001 সালে তারা কিভাবে ক্ষমতায় এসছে, এটাও আমরা জানি। এখন আমি বিএনপিকে কতগুলো কথা বলতে চাই। আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নতজানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন। এই জন্য আমরা যখন সাবমেরিন কেবল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম, আপনারা এটা নেন নাই, বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করেছেন। মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে গ্যাস রফতানি করতে চেয়েছিল, সেটিকেও আপনারা করতে দেন নাই। এটি করলে কিন্তু বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায়। আজকে এই গ্যাস পুরোটাই কিন্তু চায়না নিয়ে চলে যায়, অথচ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আপনাদের যে মানে সততার যে মানদণ্ড, সেটিও নতজানু, এবং এতটাই নতজানু যে আপনার মানুষকে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করে, খণ্ডিতভাবে উপস্থাপন করে মানুষকে ধোঁকা দেন, বিভ্রান্ত করেন। এবং দুঃখজনক হচ্ছে আপনাদের মানে এটাকে আমি জানি না কিভাবে ব্যাখ্যা করব, এটা আমার মানে অদ্ভুত লাগে, যে বিষয়গুলি আপনারা কখনো চিন্তাও করেন নাই, তোলেন নাই, সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে, অথচ আপনার নির্লজ্জের মতন সেগুলো সমালোচনা করেন। আপনাদের তো ব্যক্তিত্ব নতজানু। ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কি করবেন সেই বিষয়গুলো জাতিকে বলতেন। ধন্যবাদ আপনাদের। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে বিএনপি কালকে যে প্রেস কনফারেন্স করেছে যে ভারত সফর নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছে যে এই যে রেল যোগাযোগের কারণে বাংলাদেশের নাকি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে।
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্রিফিং করছিলেন। সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম আমরা। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষাও বন্ধ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শিক্ষকরা বলছেন, এই পেনশন স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ফলে শিক্ষকতা পেশায় আসতে মেধাবীরা আগ্রহী হবে না। সেই সঙ্গে এতদিন ধরে কর্মসূচি পালন করলেও বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কেউ তাদের সাথে যোগাযোগও করেননি। আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষক নেতারা। 13ই মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত স্বায়ত্তশাসিত পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। এই বৈষম্যমূলক সংবিধানের সমতার চেতনার সাথে সাংঘর্ষিক, মানবাধিকার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য 3টি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। আমরা আন্দোলন করছি। আমি বলবো যে আমি আন্দোলনে আছি। এই জাতির পিতার স্বপ্ন, লাখো শহীদের স্বপ্ন, বাংলাদেশের পক্ষে আমি আন্দোলন করছি। ব্যক্তির অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। হোলি আর্টিজান হামলার 8 বছরের নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এর আগে কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিল সংগঠনটি। সম্প্রতি পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদের প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পরে এ নিয়ে হয় নানা সমালোচনাও। সোমবার হলি আর্টিজান হামলার বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না, তবে দুর্নীতির সংবাদ প্রচারে যাচাই বাছাইয়ের অনুরোধ করেন তিনি। শুধু পুলিশ সদস্য কেন, যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগত ভাবেই তো আসলে এটা যে কেউ করতে পারেন, তো অনুরোধ রাখা না রাখা সেটি আপনাদের বিষয়, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি। হলি আর্টিজানে নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা জানিয়ে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক। জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা এখনও তৎপর, আর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে বলে দাবি ডিএমপি কমিশনারের। জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট, আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে, এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য সংগঠনগুলো সেগুলো রয়েছে, এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হব। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন 17 বিদেশি সহ 22 জন। নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন কূটনীতিকেরাও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বেড়ে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিছু কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে। এদিকে শক্তিয়ারখলা এলাকায় 1.5 কিলোমিটার সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর যান চলাচল। প্রথম দফার বন্যার রেশ কাটার আগেই আবারও পানি ওঠার শঙ্কায় সুনামগঞ্জের নিচু এলাকার মানুষ। গত 2 দিনের ভারী বৃষ্টিতে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের 1.5 কিলোমিটার অংশ তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সরাসরি যান চলাচল। নৌকা দিয়ে চলছে পারাপার। ভোগান্তিতে 2 উপজেলার লক্ষাধিক মানুষ। সারা বছরে প্রায় 3-4 বার বন্যা হয় সুনামগঞ্জ। পানি খালি শুকাইতে এখন আবার ঢুকিয়েছে পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাতে নদীর পানি বাড়ার সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে, এবং যে বিদ্যুতের বন্য পরিস্থিতি অবনতি হতে পারে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার ভোর 6টা থেকে 3 ঘন্টায় জেলায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসে ফের বন্যার শঙ্কায় নগরবাসী। আগে যে অবস্থা ছিল মানে বৃষ্টি যে দিছিল তখন তো বন্যা হয়েছে সব জায়গায়, এখন আবার বৃষ্টি হইতেছে, তো আমরা সবাই আতঙ্কিত আছি যে আবার বন্যা হইতে পারে। মৌলভীবাজারে রোববার রাত থেকে মুষলধারে বৃষ্টি, এতে বেড়েছে নদ নদীর পানি। ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন দুর্গতরা। পানি কমছিল এই 4-5 দিনে, এখন পানি বাড়ি গেছে গিয়া মেঘ দেওয়ায় পানি একবার বাড়ি গেছে, এখন তো আমরা যাওয়ার কোনো নাই, এখন আমরা আশ্রয় কেন্দ্রে তো টাকা লাগবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় 2 লাখের বেশি মানুষ এখনও বন্যা কবলিত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহলছড়িতে সড়ক ডুবে রাঙামাটির সাথে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে খাগড়াছড়ি রাঙামাটি সড়কের 24 মাইল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে এই অবস্থার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। সকাল থেকে জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ এবং কুমিল্লা টিলা ঘুরে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাঠে নামেন তারা। এদিকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং চলছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকির পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়া আশঙ্কা দেখা দিয়েছে। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়িতে সড়ক ডুবে রাঙামাটির সাথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যেহেতু রাঙামাটির সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে ভোগান্তি কী ধরনের হচ্ছে এবং সার্বিকভাবে যারা পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেই জায়গাগুলোতে আসলে মাইকিং করে কি সরানো সম্ভব, নাকি কোনো ধরনের অন্য কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন কর্তৃপক্ষ? দেখুন, প্রায় টানা 3 দিনের বর্ষণের কারণে খাগড়াছড়িতে, বিশেষ করে খাগড়াছড়ি পৌর শহরের সবুজবাগ, কুমিল্লা টিলা, শালবন এবং কলাবাগান, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পাহাড় ধসের সংখ্যা হয়েছে। আজকে সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য যারা কর্মকর্তা ছিল এবং স্থানীয় জনপ্রতিনিধি তারা কিন্তু পরিদর্শন করেছে এবং যাদেরকে সেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় 3,500-এর মতো পরিবার পুরো জেলাতে কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে। প্রশাসন হিসেবে তাদেরকে কিন্তু সরে আসার জন্য বলা হচ্ছে, কিন্তু নানা অজুহাতে যারা আসলে এখানকার বাসিন্দা তারা কিন্তু আসতে চান। বিশেষ করে অনেকে গবাদি পশুর অজুহাত দিচ্ছে, তারা আসলে এগুলো রেখে আশ্রয়কেন্দ্রে যেতে চান। বিশেষ করে খাগড়াছড়িতে এই দুর্যোগ মোকাবেলায় অন্তত 99টি আশ্রয়কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ হয়েছে পুরো জেলা জুড়ে, যে কারণে খাগড়াছড়ির সাথে রাঙামাটির যে সড়ক যোগাযোগ রয়েছে মহালছড়ির 24 মাইলে, এখানে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বছর তারা মাইকিং না করে পুনর্বাসন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে ভারী বর্ষণের সময় তারা কেন মাইকিং করে মানুষদের সরতে বলেন? কেন তারা এই সময়টাই বেছে নেন? আসলে খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন। কিছুক্ষণ আগে আমরা একটা জনপ্রতিনিধির সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু একই দাবি করেছে যে একজন পৌরসভার কাউন্সিলর, যে যখনই বৃষ্টি হয় বা দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া হয় তখনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। সেক্ষেত্রে স্থায়ী কোনো সমাধানের জন্য কিন্তু প্রশাসন সেদিকে আগায় না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের মধ্যে আক্ষেপ রয়েছে, কিন্তু এই বিষয়ে আসলে জেলা প্রশাসন বা যারা এখানে স্থানীয় প্রশাসন তাদের পক্ষ থেকে কোনো সমাধান আমরা বিগত সময়গুলোতে দেখিনি। তবে স্থানীয় জনপ্রতিনিধি একটা দাবি করেছে যে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প সহ যে সমস্ত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো হয়, সেক্ষেত্রে যদি যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে যদি পুনর্বাসন করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝুঁকি নিরসন করা যায় বলে তারা মতামত দিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টা দেখছি, যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে খাগড়াছড়ির দিঘিনালার মেরুং অঞ্চল সহ যে সমস্ত নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যার একটা শঙ্কা রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। রোববার রাতে তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজ থেকে 2256 কিউসেক পানি ছেড়েছে ভারত। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ এলাকার তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে জলপাইগুড়ির সেচ দপ্তর। পাশাপাশি সংরক্ষিত এলাকায় জারি থাকবে হলুদ সতর্কতা। টানা বৃষ্টির সাথে পাহাড়ি ঢল যোগ করেছে বাড়তি ভোগান্তি। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনটা হলে তিস্তার গাজলডোবা ব্যারেজ দিয়ে আরও পানি ছাড়া হতে পারে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসামে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। আরও 2 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি।
টানা বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসরতদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। পাহাড় ধসে সড়ক যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেজন্য কাজ করছে সড়ক এবং জনপথ বিভাগ। শনিবার থেকে পাহাড়ি এলাকায় বৃষ্টি। খাগড়াছড়িতে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় ৩৫০০ পরিবার। ভারী বৃষ্টি হলে জেলার সবুজবাগ, শালবাগান, কুমিল্লা টিলা সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দেয়। আতঙ্ক নিয়ে এসব এলাকায় থাকছেন বাসিন্দারা। একটু বেশি বৃষ্টি হইলে পাহাড় ধস এটা প্রায় সময় হয়ে থাকে, আর এখন তো ইদানিং খুব বেশি বৃষ্টি হইতেছে। গেছে বছরও অনেক পাহাড় ধসে পড়ে ঘর বাড়ি ভেঙে গেছে। পাহাড় ধসে যেন যান চলাচল ব্যাহত না হয় সেজন্য পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে সড়ক বিভাগ। সড়কের আশেপাশে পাহাড় রয়েছে, আপনারা অবগত আছেন। তো আমরা আমাদের যে জনবল আছে পুরোটাই এবং ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় রোস্টারিং এর মাধ্যমে নিয়োজিত রেখেছি। দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। যেহেতু অতিবর্ষণ চলছে, যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থানে নিয়ে যাওয়ার জন্য সতর্ক করছি এবং সচেতনতা সৃষ্টি করছি। আমাদের পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে বান্দরবানে। ঝুঁকি এড়াতে সবাইকে সরে যেতে বললেও তা মানছেন না পাহাড়ে বসবাসরত পরিবারগুলো। ঝড় বৃষ্টি হলে অনেক কষ্ট হয়, পাহাড়ের উপর উঠি। আমাদের জায়গাগুলো যদি ভেঙে যায়, আমরা গরিব মানুষ, আমরা থেকে অর্থ নেই যে আমরা 1 ঘন্টা জায়গা কিনে নিয়ে আমরা বাসা বাড়ি বানবো। রাঙামাটিতে বেশি ঝুঁকিতে আছে শহরের 10টির বেশি এলাকা। পাহাড় ধসে ক্ষতি এড়াতে আগেভাগেই মাইকিং করছে জেলা প্রশাসন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমী বায়ুর সক্রিয়তা ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। এতে অফিস ও স্কুল কলেজগামীদের ভোগান্তি হলেও তীব্র গরমে স্বস্তি ফিরেছে জনজীবনে। আবহাওয়া অফিস বলছে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এসব জায়গার কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবারের পর কিছুটা কমতে পারে বৃষ্টির প্রবণতা। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হবে। একটু সকালে রাস্তায় একটু কাদা হয়, তারপরেও গরমটা নাই বললেই চলে। একটা তো বিঘ্নতা থাকেই, তবে যে একটা তাপদাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট ভালো। বৃষ্টিটা আসলে 2-3 দিন ধরেই হচ্ছে, তো আজকে একটু ব্রহ্ম নাই মনে হচ্ছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। থাকছে বগুড়ায় যমুনার অব্যাহত ভাঙনে হুমকিতে ডানতির বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের মুখে দৌলতদিয়া ফেরিঘাট। বরিশালের শেরেবাংলা মেডিকেলে 10টি লিফটের 8টি অচল, রোগী ও স্বজনদের দুর্ভোগ। ছয় দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। সকালে বনানী নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে জোর দেন দুই দেশের নৌপ্রধান। ভারতীয় নৌপ্রধান নৌ সদরে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এর আগে সকালে ভারতীয় নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক দিয়ে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি পরিদর্শন বইতে সই করেন। ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও জুলাইয়ের প্রথম দিনে বাড়েনি মেট্রো রেলের ভাড়া। সরকারের বিশেষ আদেশে মেট্রো রেলের ভাড়ায় যে ভ্যাট অব্যাহতি ছিল তার মেয়াদ শেষ হয় গত অর্থ বছরের শেষ দিন রোববার। সম্প্রতি মেট্রো রেলের ভাড়ায় 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত করতে কর্তৃপক্ষকে চিঠি দেয় এনবিআর। সেই চিঠির জবাবে ভ্যাট মৌকুফ চেয়ে পাল্টা চিঠি দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে 2022 সালের 28 ডিসেম্বর থেকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। তবে গত 4 এপ্রিল এনবিআর জানায় জুলাই মাস থেকে মেট্রো রেলের সেবা এবং টিকিটে ভ্যাট পরিশোধ করতে হবে। এদিকে যাত্রীরা বলছেন প্রতিবেশী বিভিন্ন দেশের তুলনায় দেশে মেট্রো রেলের ভাড়া বেশি, তাই ভাড়া আরও বাড়ানো অযৌক্তিক হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা কমিয়েছে সরকার। প্রজ্ঞাপন জারি করে তথ্য জানানো হয়েছে।
রাত 12টা থেকে কার্যকর হয় নতুন এই দাম। এর ফলে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম 160 টাকা থেকে 160 টাকা 75 পয়সা থেকে 1 টাকা কমিয়ে 106 টাকা 75 পয়সা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিতই থাকছে। ফলে পেট্রোলের দাম 127 টাকা ও অকটেনের দাম 131 টাকাই থাকছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব পেল আনসার বাহিনী। সকালে রাজধানীর হাতিরঝিলের ব্যবস্থাপনা ভবনে নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীর কাছে হস্তান্তর করেছে রাজউক। আনসার বাহিনী হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এটিকে পরিচ্ছন্ন রাখবে বলে আশা প্রকাশ করেন রাজউকের চেয়ারম্যান। তিনি বলেন, নগরবাসীর জন্য হাতিরঝিলকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করা হবে। হাতিরঝিল থেকে বনানী এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সির রুট বাড়ানো হবে বলেও জানান তিনি। নিরাপত্তার স্বার্থে রাত 11টার পর দর্শনার্থীদের হাতিরঝিল ত্যাগের অনুরোধ জানান রাজউক চেয়ারম্যান। হাতিরঝিলের অবৈধ পকেট গেট তদারকি সহ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আনসার বাহিনী। যে রাত্র 11টার পরে এখানে আমরা কাউকে থাকতে দিব না। তারপর অন্যান্য আমাদের এখানে এই যে বৃত্তাকার একটা বাস সার্ভিস আছে এবং আমাদের মানে কি ওয়াটার বোটেরও একটা সার্ভিস আছে এখান থেকে, এবং ভবিষ্যতে এখান থেকে বনানী কবরস্থান পর্যন্ত যেতে পারবে বোটে, এবং আরেকটা রুট হবে কালাচাঁদপুর পর্যন্ত। এগুলো আমরা কাজ করছি। তো এই সব দিকেই মানে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব। আমরা নিশ্চিত করব স্যার যে এই হাতিরঝিল একটা রোল মডেল নিরাপত্তামূলক জায়গা হিসাবে পরিগণিত হবে স্যার। সব মিলে 118 জন সদস্য এখানে দিয়েছি স্যার। যদি প্রয়োজন হয় আমরা আরো দেব স্যার, বাট উইল মেক শিওর দ্যাট ইট ইজ ওয়েল সিকিউরড। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ডানতির বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বারপাড়ার বাসিন্দা টিনা খাতুন। এর আগে পদ্মায় 5 বার ভেঙেছে তার বসতবাড়ি। পদ্মায় পানি বাড়ায় গত কয়েকদিনে 7 নম্বর ফেরিঘাট এলাকায় 200 মিটার এলাকা ভেঙেছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রিনা খাতুনের রান্নাঘর। যে কোনো সময় বসতঘরও নদীগর্ভে বিলীন হতে পারে। পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় দিশেহারা তিনি। পানির সাথে আমরা পারতেছি না। আমরা বাড়ি এই 20 বছরের ভিতরে 5 বার ভেঙে সারছি। এখন যে কোন জায়গায় যাব কেউ আমাদের জমি দিচ্ছে না। শুধু রিনা খাতুনই নন, ওই এলাকার ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত 350 পরিবার। এছাড়া দৌলতদিয়ার 3, 4, 6 ও 7 নম্বর ফেরিঘাটও হুমকির মুখে। ভাঙন আরও তীব্র হলে বসতবাড়িও নদীগর্ভে বিলীনের শঙ্কা স্থানীয়দের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ভাঙন অভিযোগ তাদের। 4-5টা বাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে। আমাদের 4-500 বাড়ি আছে এই ফেরিঘাটের পাশে। এই কোনাটা যদি আমার ভেঙে যায়, এই বাড়িগুলো একটানে চলে যাবে। এই নদী শাসনটা কবে হবে? এই বস্তা না ফেলে তো আমরা থাকতে পারতেছি না, বাড়িঘর ভেঙে চলে যাচ্ছি। নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তারা জানিয়েছে, ফেরিঘাট ও ঘাট সংলগ্ন এলাকা রক্ষায় বড় ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই অপারেশন রাখতে হবে। প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে নদীগর্ভে বসতবাড়ি, দোকান, স্কুল, মসজিদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীনের শঙ্কা স্থানীয়দের। তাই অবিলম্বে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট সহ কয়েকটি ঘাট। এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট সংলগ্ন অনেক বসতবাড়ি। এর মধ্যে নদীতে বিলীন হয়েছে 200 মিটার এলাকা। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ চান স্থানীয়রা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ভাঙন রোধে আপাতত জিও ব্যাগ ফেলছে তারা। এছাড়া ঘাট রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। এই সংবাদটি আমরা আপনাদের কিছুক্ষণ পরে দেখাবার চেষ্টা করব। যাচ্ছে পরের খবরে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 10টি লিফটের মধ্যে 8টি অচল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী এবং স্বজনরা। লিফটগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়েছে, রয়েছে জনবল সংকটও। আরও 3টি লিফট দ্রুত চালানোর চেষ্টা করছে গণপূর্ত বিভাগ।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের সামনে এই ভিড় নিত্যদিনের সঙ্গী। 5তলা এই হাসপাতালে 60 বছর আগে চালু হয় 10টি লিফট। সেগুলোর 5টি অচল হয়ে পড়ায় 2015 সালে 3টি ও 2021 সালে 2টি লিফট প্রতিস্থাপন করা হয়। তবে যন্ত্রাংশ নষ্ট হওয়ায় নতুন 5টি সহ 8টি লিফট বর্তমানে অচল। একটিতে চিকিৎসক ও স্টাফ এবং অন্যটিতে মুমূর্ষু রোগীদের ওঠানামার কাজ চলছে। এদিকে পুরাতন হওয়ার কারণে গত 1 বছরে 14 বার লিফটে আটকা পড়েছেন রোগী ও স্বজনরা। আমি তার নিয়ে 10টার সময় নামছি, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো। এই এত বড় একটা হসপিটালে মাত্র 2টা লিফট চলে। একটা লিফটের কাছে গেছি, সিরিয়ালে উঠতে পারি নাই। আর একটা লিফটের কাছে গেছি, ওখানে স্টাফ যাবে, রুগী যাইতে দেবে না। লিফটের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগের সাথে সমন্বয় করে সমস্যার সমাধানের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1960 সনের প্রতিষ্ঠা করা এবং কিছু লিফট আছে একদম জরাজীর্ণ, বৃদ্ধ বয়স্ক, তো এইগুলো আমরা রিপ্লেসমেন্ট চাচ্ছি। আর লিফটে হচ্ছে মানুষ আসলে যারা ওঠে তারা ঠিকমতো এটা মেনটেন করতে পারে না। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে যন্ত্রাংশ আমদানি করে আরও 3টি লিফট চালুর চেষ্টা চলছে। লিফটের একটা ট্রাভেলিং টাইম থাকে, পার মিনিটে সে কতবার ট্রাভেল করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা লিফটকে যদি অযাচিতভাবে মনে করেন সে প্রতি মিনিটে যদি 50 বার ট্রাভেলিং করে এবং সেটাকে যদি আমি 200 বার ট্রাভেলিং করতে চাই, সেই ক্ষেত্রে আমার মাঝে মাঝে লিফটগুলো হ্যাং হয়ে যায়, লিফটের যান্ত্রিক ত্রুটি হয়। ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এই স্পেয়ার পার্টসগুলো ঠিকাদার সরবরাহ করতে পারে নাই। পরবর্তীতে আমরা নতুন যে শিডিউল মোতাবেক আবার দরপত্র আহ্বান করতেছি। আমরা অচিরেই আমরা এই মালামাল এবং স্পেয়ার পার্টসগুলো পেয়ে গেলে আমাদের এই লিফট দ্রুত চালু করা সম্ভব হবে। গণপূর্ত মেডিকেল প্রতিনিধির মতে 10টি লিফট চালাতে 60 জন জনবল দরকার, আছে 16 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরোধী সংবাদপত্র। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।